নীতির উপর অটল থেকেছি, শক্তিশালী প্লেয়ারদের সাথে সমঝোতা করে ফেললেই খুব আরামে থাকা যেত। কেউ জ্বালাতন করতো না, বরং তারাই দায়িত্ব নিয়ে আমি কোনো অপকর্ম করলেও তা ধামাচাপা দিত। নিত্যদিন চৌথা বা তালিকা পাঠিয়ে নিউজ করে চরিত্র হনন করতো না। মিডিয়ার বিষয় নিয়ে আপনি একটি কথা বলেছেন, আপনি আগেও বলেছেন যে মিডিয়া ট্রায়ালের কথা, একটু বলবেন কি আসলে মিডিয়া ট্রায়ালের? না, আমি যখন প্রথম দিকে সরকারে ছিলাম, যখন ফায়ার ফাইটিংগুলো আমরা করছিলাম, আপনি দেখেছেন যে দিনে 100-200 আন্দোলন করে হতো। আবার আমি শুরুর দিকে আমাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তখন তো শ্রমিক এলাকাগুলোতে প্রতিদিন লিস্ট আসতো 70টা 60টা জায়গায় আন্দোলন হচ্ছে, স্যালারি থেকে শুরু করে অনেক ধরনের, কারখানা বন্ধ হচ্ছিল অনেক। তো এই ফায়ার ফাইটিংগুলোর পর্বটা যখন মানে শেষ হয়, প্রথম 3-4 মাস, 2-3 মাস, সেই পর্যন্ত মোটামুটি দায়িত্ব পালনে সেরকমভাবে কোনো বাধা পায়নি। যখনই বিভিন্ন গ্রুপের ইন্টারেস্টে আঘাত আসা শুরু করে, বিভিন্ন স্টাবলিশমেন্টের ইন্টারেস্টে আমার কাজ করতে গিয়ে আঘাত আসা শুরু করে, এবং আপনি যদি দেখে থাকেন, অনেকেই বলে থাকে যে আমি দৃঢ়তার সাথে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং সেক্ষেত্রে আমি শেষ পর্যন্ত মাথা নত করিনি, বা পলিসিগত সিদ্ধান্তের উপর থেকেই আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যেমন উদাহরণস্বরূপ হয়তো সাকিব আল হাসানের খেলার বিষয়ে বলতে পারেন, উদাহরণস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টাতে বলতে পারেন। এখন তারা তো আসলে বড় বড় শক্তি, তাদের এখানে এস্টাবলিশমেন্ট আছে, তাদের বিজনেস আছে, তাদের সাথে অ্যালাইন্ড অনেক বিজনেস গ্রুপ আছে এখানে, যাদের আবার মিডিয়াও আছে, যাদের, তো আমি সেই জায়গা থেকে আমি কিছুই না। আমি শুধু একজন মানুষ, যে জুলাই গণঅভ্যুত্থানে হয়তো মানুষ আমাকে নেতৃত্বে নিয়ে এসেছে, তারপর তার ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছি। তো তাদের ওই যে স্টাবলিশমেন্টগুলো দিয়ে তারা আমাকে আঘাত করেছে, বিভিন্নভাবে করেছে। যখন 3-4 মাস পরে যখন আস্তে আস্তে এই যে নিউজগুলো হওয়া শুরু করলো, তা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আসলে কারা করছে বা কীভাবে হচ্ছে। তো একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন যে একই শিরোনাম, একই টেক্সট, ভিতরে নিউজের ভিতরে টেক্সটে কোনো পার্থক্য নাই, এবং সবগুলোই যেই কথাগুলোই বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যে গোপন সূত্রে প্রাপ্ত বা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন। তো এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে এটা কি মানে সত্য নিউজের। তো নিউজের স্ট্যান্ডার্ড নিয়েও কিন্তু এটা নিয়ে আমি দেখলাম যে মান যাচাই করা হয় যে একটা নিউজের স্ট্যান্ডার্ড, তো এটা 30%-এর নিচে আসে ওটা অ্যাজ এ স্ট্যান্ডার্ড নিউজ। তো এবং হাউসগুলোতে যোগাযোগ করলে বলতো ভাই আমাদের কিছু করার নেই আমাদেরকে, তো এটা দিয়েছে। আমি সরকারের থাকায় আমার অ্যাক্সেসটা ছিল যে অ্যাটলিস্ট হাউসের মালিক বা প্রধান বা সিইও যে আছেন তার সাথে অ্যাটলিস্ট কথা বলা যে কী হচ্ছে, কেন হচ্ছে। তো এই একটা টেন্ডেন্সি শুরু হয় তখন থেকে, এবং এটা কন্টিনিউ করতে থাকে। আমি আমার জায়গা থেকে জবাব দিতে থাকি, কিন্তু যেটা হয়, যেমন 21 টিভির প্ল্যাটফর্মটা অনেক শক্তিশালী, অনেক মানুষের কাছে আপনাদের রিচ, এবং টেলিভিশনে একটা মানুষ যখন একটা জিনিস দেখে সে সার্টেনলি ওটা হয়তো বিলিভ করে অথবা করে না, কিন্তু কোটি কোটি মানুষ দেখছে। বাট আমার পার্সোনাল রিচটা তো ওই পরিমাণ নাই। আমি হয়তো আমার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বা এর মাধ্যমে জবাবটা দেওয়ার চেষ্টা করেছি, তবে সবসময় আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং একটা পর্যায়ে এটাকে নিতে নিতে এমন জায়গায় নিয়ে গেছে, এটা এখন হাস্যকর হয়ে গেছে। এই যে $10 বিলিয়ন দুর্নীতি করেছে আসিফ মাহমুদ, 1,20,000 কোটি টাকার, কিছুদিন পরপরই আসে, আমরা আসতে থাকে আর কি। হ্যাঁ, আপনি কয়েকদিন আগেই বলছিলেন যে আপনি যখন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থিতা, মেয়র পদে প্রার্থিতা করার কথা বলছেন, তারপরেই আমরা দেখলাম যে বেশি দুদকের অভিযোগের ব্যাপারে আবার আলোচনা হচ্ছে। হ্যাঁ, সিটি কর্পোরেশনে যখন প্রার্থিতার বেশি আলোচনাটা শুরু হলো, তখন একটা গ্রুপ গিয়ে দুদকে কোনো একটা অভিযোগ দিল। পরে আমরা আবার নিউজের মাধ্যমে দেখলাম সেটা সাকিব আল হাসানের ফ্যানদের একটা গ্রুপ, এবং তাদের অভিযোগের কন্টেন্ট সম্পর্কে আমি অফিসিয়ালি জানি নাই, বাট আনঅফিসিয়ালি যতটুকু জেনেছি যে সাকিব আল হাসানকে দেশে খেলতে না দেয় 1,000 কোটি টাকার মতো দেশের ক্ষতি হয়েছে, এটা আমার দুর্নীতি হিসেবে তারা সেখানে সাব্যস্ত করার এক ধরনের চেষ্টা করেছেন। তো এই ধরনের, এখন বললাম না যে প্রোপাগান্ডা, এই জিনিসগুলো হইতে হইতে এমন পর্যায়ে চলে আসছে, এখন এটা একটা হাস্যকর পর্যায়ে তারা নিয়ে গেছেন আর কি।